প্লিজ ছেড়ে দিন আমাকে, আর পারছি না প্লিজ, এবার আমি সত্যি মরে যাব। কাপা কণ্ঠে উন্নয় করে নাওমি। শরীরটা অবশ হয়ে এসেছে ব্যথায় আর আতঙ্কে, চোখ বেয়ে নেমে আছে নন্যতা অশ্রুধারা। আবির হেসে উঠল, একটা ঠাট্টা হিংস্র হাসি যার মধ্যে এক ফোঁটা মায়া নেই। মরে যাব? আহ, তোমাকে তো মেরেই ফেলতে এসেছি সোনা। আবিরের ঠোঁটে টান টান বিদ্রুপ। নাওমি আতঙ্কে মাথা নেড়ে কান্নায় ভেঙে পড়ল। আবির তার চুল মুঠোয় ধরে টান দিল। তাতে ব্যথায় আর্তনাদ করে উঠল নাওমি। নাওমির গঙ্গালি শব্দ আবির যেন আরো মজা পেল। তুমি কেন বুঝতে পারছো না সুইট হার্ট? এসব তো স্বামী স্ত্রীর মতো হয়েই থাকে, তাই না? বিয়ে করে স্বামীর সাথে তো এসব করা খুব শখ ছিল। মিষ্টি মিষ্টি স্বপ্নে দেখছিলে, আমি তোমার সেই শখটাই পূরণ করে দিচ্ছি বিয়ের আগেই। ঠান্ডা গলায় ফিসফিস করে বলল আবির। নাওমি কাঁপতে কাঁপতে মাথা নাড়ছিল বারবার, কিন্তু আবিরের চোখে একটু উদাস আনন্দের ঝিল্লিক। চিৎকার করো সুইটহার্ট, যত জোরে পারো চিৎকার করো, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। কানে মুখ নিয়ে বলল আবির। গলায় একটা ভয়াবহ চিকনতা মিশা আছে তার। হঠাৎ করেই নাওমির মুখে ওপর এক থাপড় বসিয়ে দিল এমন জোরে যে সে দিক হারিয়ে ফেলল মুহূর্তেই। চুপচাপ এনজয় করো, তাতে তোমারও ভালো লাগবে বুঝলে, নয়তো এর থেকে ভয়াবহ কষ্ট দেব তোমায়। আবিরের কণ্ঠে ছিল ঠান্ডা হুমকি আর পাগলামি জাহাজ। এই বলে নাওমি ঠোঁটে জোড়া দখলে নিয়ে নিল আবির। হিংস্র মতো খুবলে খুবলে খেলো নাওমির শরীরটা। কষ্টে ছটফট করতে লাগলো নাওমি, কিন্তু আবিরের সেদিকে খেয়াল নেই। ও তো নাওমি কষ্ট মজা পাচ্ছে। এত বেশি কষ্ট সহ্য করতে পারল না। নাওমি জ্ঞান হারিয়ে ফেলল। তাতেও থেমে থাকলো না আবির। আরো কয়েক দফা অত্যাচার চালিয়ে তবেই ক্ষত দিল ঘন অন্ধকারে একটা শ্বেত কক্ষ। বাতাসে পচা রক্ত আর ঘামের গন্ধ। দেয়ালে ছিটকে থাকা লাল রক্তের দাগ এখনো স্পষ্ট। এখানে এর আগেও আরো কারো আর্তনাদ গুমড়ে মিশে গেছে। কারো চিৎকার আর আর্তনাদে সেলান ছাপ এখনো যেন বাতাসে ভাসছে। ঘরে একটা কাঠের পুরনো চেয়ার, সেখানে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা রিফাত নামে একটা ছেলে। চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, শরীর ঘাম আর আতঙ্কের ভিজে একাকার। তার ঠোঁট ফুটে রক্ত ঝরছে, চোখ দুটো ভয়ে ছানা ভরা। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা একদম অচেনা একজন মানুষ। চোখের সামনে ধারালো একটা ছুরি ঘোরাতে ঘোরাতে লোকটা নরম স্বরে ফিসফিস করলো, মানুষের রক্ত দিয়ে কখনো গোসল করেছে রিফাত? ভয়ে শ্বাস বন্ধ হয়ে এলো রিফাতের। থরথর করে কাঁপছে পুরো শরীর, কথা বের হলো না তার মুখ থেকে। রিফাত কাঁপতে কাঁপতে মাথা নাড়ালো। একটা কান্না ভেজা গঙ্গানি বেরিয়ে এলো তার ঠোঁটের ফাঁক দিয়ে। দয়া করে ছেড়ে দিন আমায়, কি ক্ষতি করছে আপনার? কেন এমন করছেন কেন আমার সাথে? আপনাকেও তো চিনি না আমি। রিফাত কাঁপতে কাঁপতে বলল। তার গলা ভাঙা ভাঙা, আর কোনো কথা বলা সুযোগ পেলাম না। সে একটা চর মুখে এসে পড়ল, গাল ফেটে রক্ত ঝরল। সামনে থাকা লোকটি নিচু গলায় গর্জে উঠল, মুখ বন্ধ রাখ, না হলে এখানেই জিভ কেটে ফেলবো। রিফাত শিউরে উঠল, চোখ বাঁধা থাকলেও টের পাচ্ছিল পাশ থেকে ছুরি ঘষার ধাতব শব্দ। লোকটা আবার ফিসফিস করে উঠল, কানে কানে শীতল অচেত হিংস্র স্বরে। আমার সাথে হিসেব চুকাতে এসো, চেনো না আমায়? যারা আমার পথে বাধা দেয় তাদের চিনে রাখার দরকার হয় না আমাকে। আমি চিনলেই হবে। রিফাত দম বন্ধ হয়ে আসা গলায় বলে, প্লিজ যা চান নিয়ে নিন, আমাকে যেতে দিন। লোকটা এবার মাথা নিচু করে ফিসফিস করে উঠল, আমি কিছু চাই না, আমি তোকে চাই। তোমার ভয়, তোমার কান্না, তোমার আর্তনাদ সব আমার, সব। তারপর লোকটা হঠাৎ চিৎকার করে উঠল, কথা বল, করেছিস কখনো রক্ত দিয়ে গোসল? রিফাত আর কোনো উত্তর দিল না। হঠাৎ করে রিফাতের কাঁধে ওপর ছুরি ফল ঢেকিয়ে টেনে দিল একটা চির। রক্ত গড়িয়ে পড়ল জামার ভিতর দিয়ে। কষ্টে গুমড়ে উঠল রিফাত, গলা দিয়ে আর কোনো শব্দ বেরালো না। লোকটা হঠাৎই রিফাতের মুখের ওপর থুতু ছিটিয়ে দিল। কি অবাক হয়েছে, ভাবছো কেন তোমার সাথে এমন করছি আমি? জানবে, জানবে, খুব তাড়াতাড়ি জানতে পারবে।
তার আগে দেখো এখন আমি তোমার শরীর দিয়ে কি কি খেলি। ছুরিটা হাতে নিয়ে হঠাৎই উদ্দাত হেসে উঠল সে। এরপর এক ঝটকা রিফাতের গাল বরাবর একটা দাগ টেনে দিল। রক্ত ছিটকে পড়ল মেঝেতে। লোকটা হাঁটু গেড়ে রিফাতের মুখের সামনে এসে দাঁড়ালো। হাত দিয়ে রিফাতের মুখ মুছে দিল। তারপর সে হাত চেটে খেল, যেন রক্ত তার জন্য খাবারের মতো প্রিয় কিছু। আজ তোমার শরীর দিয়ে, তোমার রক্ত দিয়ে গোসল করব আমি নিজ হাতে। বলে মুখের সামনে রক্তর ফোঁটা নিয়ে গভীর তৃপ্তিতে চেটে ফুটে নিল সে, যেন কোনো সুস্বাদু খাবার খাচ্ছে। রিফাত প্রাণে ছটফট করলো, বাঁধন টেনে ছিঁড়তে চাইল, কিন্তু শক্ত করে বাঁধা দড়ি যেন অদৃশ্য শিকলের মতো আটকে রেখেছে তাকে। তোমার শরীরে প্রতিটা ইঞ্চি দিয়ে আজ আমি ছবি আঁকবো, তোমার হাড় ভেঙে গুঁড়ো করব, চোখ উপড়ে ফেলে রাখবো আমার টেবিলের ওপর। বলে লোকটা হাসলো। বিকৃত সে হাসিতে কাঁপলো দেওয়ালের ছায়া। হঠাৎই ছুরিটা ফেলে দিয়ে সে ঘরের এক কোণে রাখা একটা ব্যাগ থেকে বের করলো একটা হাতুড়ি। প্রথম আঘাতটা পড়ল রিফাতের ডান হাতের আঙুলের ওপর। হঠাৎ কসাং শব্দ, হাড় ভাঙার করুণ আওয়াজ। রিফাত চিৎকার করে কাঁদতে লাগলো, কিন্তু তার আর্তনাদ প্রার্থনা কিছুই যেন পৌঁছে না ওই রূপীর মানুষটার কানে। তারপর একটা একটা করে আঙুল ভেঙে দিল লোকটা। রক্ত ঝরাতে লাগলো ঠান্ডা মাথায়, যেন শিল্পী তার সচিব তৈরি করছে খুব মনোযোগ দিয়ে। আর একটু ধৈর্য ধরো, লোকটা বলল রিফাতের কানের কাছে ফিসফিসিয়ে। আজ রাতে তোমার রক্ততে আমি গোসল করব, আর তোমার ছেঁড়া দেহ দিয়ে বিছানা সাজাবো। ঘর ভরে উঠল শুধু আর্তনাদ আর অট্ট হাসির বিকৃত প্রতিধ্বনিতে। এর যেন মৃত্যু নয়, বরং মৃত্যুর আগে নিষ্ঠুরতম যন্ত্রণার ভেস। লোকটা ধীরে ধীরে তার চারপাশে ঘুরতে লাগলো, কখনো হাতুড়ি আবার কখনো ছুরি ফল দিয়ে। মাঝে মাঝে তার শরীরে হালকা করে আছড়ে কাটতে লাগলো, ঠিক শিকারীর মতো। শিকারীকে ধীরে ধীরে দুর্বল করে দিয়ে শেষে আঘাত হানার জন্য। কক্ষ জুড়ে তখন শুধু শোনা যাচ্ছিল রিফাতের কাঁপা কাঁপা নিঃশ্বাস আর লোকটার বিকৃত অষ্টহাসি। ড্রয়িং রুমে নরম সোফায় হেলে পরে একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছিল আবির চৌধুরী। কাছের গ্লাসে গায়ে তার আঙুলের ছাপ, ঠোঁটের ভেজা ছাপ জমে উঠছিল। মাথার মধ্যে তখনও ঘুরপাক খাচ্ছিল নাওমির অসহায় মুখটা। কাজের মেয়েটাকে ডেকে একটু আগেই নাওমির কাছে পাঠিয়েছে ওর রক্ত রক্ত পোশাক পাল্টে দিতে। কিছুক্ষণ পর নিচে নেমে এলো মেয়েটি, কাপা গলায় বলল, ভয়া ভাইজান, আপনার অবস্থা ভালো লাগতেছে না, মেলা রক্ত পড়তেছে, আপনারে ডাক্তারের কাছে লইয়া যান ভাইজান। মেয়েটার কাপা গলা যেন আবিরের কানে বিষের মতো বাজলো। ঠান্ডা চোখে তাকিয়ে হঠাৎই গর্জে উঠল সে, কে মরল আর কে বাঁচল তাতে তোর কি? আগলা পিড়ি দেখাচ্ছিস? আবার আমাকে অর্ডার করার সাহস তোকে কে দিল? তার গলায় এমন এক হিংস্রতা ছিল যে কেউ মরতে জমে যেত। মেয়েটি ভয়ে আর কিছু না বলে মাথা নিচু করে সরে যেতে লাগলো, কিন্তু ঠিক তখনই আবির পেছন থেকে ঠান্ডা স্বরে ডাক দিল, থাম। মেয়েটি থমকে দাঁড়ালো, ভয় মিশ্রিত দৃষ্টিতে পেছন ফিরে তাকালো। আবির গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে বলল, শুনে রাখ, আজ রাতে এই বাড়িতে কি হয়েছে, কার সাথে কি হয়েছে, কিভাবে হয়েছে, এসব যদি মম আর পাপার কানে কোনোভাবে যায়। সে এগিয়ে এলো 2 পা, মেয়েটার কানের কাছে নরম অথচ ভয়ঙ্কর স্বরে ফিসফিস করে বলল, তাহলে তোর অবস্থা নাওমির থেকেও খারাপ করব, মনে রাখিস। আমি যা বলি সেটা করে দেখাই। আবিরের কথা শুনে শুকনো ঢোক গিলল মেয়েটি। নিঃশব্দে কাঁদতে কাঁদতে ঘাড় নুড়িয়ে সরে গেল। আবির আবার এসে ড্রিঙ্ক ঢাললো নিজের গ্লাসে। চোখের কোণ লাল, মুখে রেখার বিকৃতি হাসি। এক সময় নিজের সাথে কথা বলা শুরু করলো চাপা গলায়। বিদ্রোহে ভরা স্বরে আবির চৌধুরী ব্যবহার করা সুতা পর্যন্ত কেউ ছুঁতে পারে নাই, কেউ না। সেখানে তুমি আমার কলিজা নিয়েই খেলতে আসছো নাওমি, এর শাস্তি যে তোমাকে পেতেই হবে সুইট হার্ট, পেতেই হবে। তার কণ্ঠে এক অদ্ভুত উদ্ধতনা মিশে গেল, চোখে যে আগুনের শিখা নামছে
সে সোফায় পাশে পড়ে থাকা এক বোতল তুলে নিল। চোখে উদ্যান ঝিলিক নিজের ছায়াকে দেখিয়ে ঠাট্টা গলায় বলল, আবির চৌধুরী যা চায় তা নিজে করে নেয়, আর যদি না পায় ছিনিয়ে নেয়। একা একা বিড়বিড় করতে করতে নিজের ঘরে গিয়ে দাঁড়িয়ে পড়ে আয়নার সামনে। এরপর নিজেকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলে, কারো চোখের মায়া, কারো আর্তনাদ, কারো কান্না, আবির চৌধুরীর কাছে এসব কিছু না। হঠাৎ করে বোতলটা ঠাস করে আয়নায় ছুঁড়ে মারে। ঝনঝন শব্দে আয়নার টুকরোগুলো ছড়িয়ে পড়ল মেঝেতে। চারপাশ যেন কাছের ক্ষত বিক্ষত সমুদ হয়ে উঠল। হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। হাতের কাছের টুকরো দিয়ে নিজের হাত কেটে রক্ত বের করে বলল, আমি তোমাকে ভালোবাসি নাওমি, খুব ভালোবাসি। তোমার দেহে লিখে দেব নাওমি আমার নাম, যাতে করে সবসময় মনে থাকে আমাকে তোমার। অন্য পুরুষকে নিয়ে ভাবার আগে যেন আমাকে মনে পড়ে। আমার নামের ব্যথা তোমাকে পোড়াবে নাওমি, তুমি পড়বে। তোমার প্রতিটা শ্বাস প্রশ্বাসেও থাকবে আমার ছাপ, তুমি চাইলেও বা না চাইলেও। পালানোর চেষ্টা করো না নাওমি, আমার ভালোবাসা থেকে কেউ কখনো পালাতে পারেনি। তারপর মাথা পেছনে ফেলে হঠাৎ করে বিকট এক অষ্ট হাসিতে ফেটে পড়ল সে। হাসিতে যেন পাগলামি ছায়া নেমে এলো পুরো ঘর জুড়ে। চলবে। গল্পটির নাম হচ্ছে ভয়ঙ্কর আশ্রয়। লেখিকা সিমি চৌধুরী। সূচনা পর্ব।